কলকাতা থেকে সম্প্রচারিত আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবরগুলি হলো, জল জীবন মিশনের মাধ্যমে 2024 সালের মধ্যে গ্রাম বাংলার 1,83,53,000 বাড়িতে বিশুদ্ধ পানীয় জল পৌঁছানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এক আইনজীবীকে হেনস্থার অভিযোগ তুলে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস বয়কটের ডাক দিয়েছে কলকাতা হাইকোর্টের বার অ্যাসোসিয়েশন। বর্ধমান স্টেশনে জলের ট্যাঙ্ক ভেঙে 4 জনের মৃত্যুর পর এই জুনে বিভিন্ন প্ল্যাটফর্ম চত্বরে থাকা জলের ট্যাঙ্কগুলি ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশে করোনার নতুন প্রজাতি JN1 সাম্প্রতিক সংক্রমণের প্রেক্ষিতে কেন্দ্র কোভিড পরিস্থিতির উপর লাগাতার নজরদারি চালিয়ে যাওয়ার জন্য রাজ্যগুলিকে আহ্বান জানিয়েছে। এবারে শুনেন বিস্তারিত খবর। জল জীবন মিশনের মাধ্যমে 2024 সালের মধ্যে গ্রাম বাংলার 1,83,53,000 বাড়িতে বিশুদ্ধ পানীয় জল পৌঁছানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। জনস্বাস্থ্য কারিগরি দপ্তর সূত্রে খবর, ইতিমধ্যে 70 লক্ষের বেশি গ্রামীণ পরিবারে পানীয় জলের সংযোগ পৌঁছে দেওয়ার কাজ সম্পন্ন হয়েছে, যা নির্দিষ্ট লক্ষ্যমাত্রা 40% বেশি। আরও প্রায় 1 কোটি বাড়িতে যাতে নির্ধারিত সময়ের মধ্যে পানীয় জলের সংযোগ পৌঁছে দেওয়া যায় তা নিশ্চিত করা হচ্ছে। রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী পুলক রায় জেলায় গিয়ে জল জীবন মিশন প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখেছেন। প্রতি জেলার কাজকর্ম পর্যালোচনা করে কাজ শেষ করার জন্য আলাদা আলাদা সময়সীমা বেঁধে দেওয়া হচ্ছে। এর আগে প্রকল্পের কাজ নির্দিষ্ট সময়ে শেষ করতে রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি দপ্তর সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর ও সংস্থার সঙ্গে সমন্বয় বাড়াতে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম চালু করা হচ্ছে। রেল জাতীয় সড়ক এবং কলকাতা বন্দর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে চলার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে এক আইনজীবীকে হেনস্থার অভিযোগ তুলে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস বয়কট ডাক দিয়েছে কলকাতা হাইকোর্টের বার অ্যাসোসিয়েশন। আইনজীবী প্রসেনজিৎ মুখোপাধ্যায়ের কাছে বিচারপতি গঙ্গোপাধ্যায় ক্ষমা না চাইলে তার এজলাস বয়কট করা হবে বলে জানিয়ে প্রধান বিচারপতি TS শিবজ্ঞানম চিঠি দিয়েছে বার অ্যাসোসিয়েশন। উল্লেখ্য, মাদ্রাসা শিক্ষা কমিশনের একটি মামলার শুনানি চলাকালীন কমিশনের আইনজীবী প্রসেনজিৎ মুখোপাধ্যায়ের আচরণ ক্ষুব্ধ হওয়ার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও আইনজীবীকে আদালতের শেরিফের হাতে তুলে দেন এবং তাকে সিভিল প্রিজনে রাখার নির্দেশ দেন। পরে অবশ্য ওই নির্দেশ প্রত্যাহার করে নেন তিনি। তবে বার অ্যাসোসিয়েশন সম্পাদক বিশ্বব্রত বসু মল্লিক জানান, যতদিন না বিচারপতি এই ঘটনার জন্য ওই আইনজীবীর কাছে দুঃখ প্রকাশ করছেন ততদিন এই প্রতিবাদ চলবে। প্রধান বিচারপতিকে লেখা চিঠিতে তার হস্তক্ষেপের অনুরোধ জানানো হয়েছে। এদিকে প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়ার প্যানেল প্রকাশ নিয়ে কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে প্রাথমিক শিক্ষা পর্ষদ ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছে। জেলাভিত্তিক নিয়োগের প্যানেল আদালত পেশ করার জন্য প্রাথমিক শিক্ষা পর্ষদকে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অমৃতা সিনহা। এ নিয়ে পর্ষদের তরফে আদালতে জানানো হয়েছে, নিয়মানুযায়ী জনসমক্ষে প্যানেল প্রকাশ করা যায় না। প্যানেল প্রকাশ না করে পর্ষদ কাউকে আড়াল করতে চাইছে কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিচারপতি সিনহা। এবার প্যানেল প্রকাশের ওই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চে মামলা করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। আগামী সপ্তাহে ওই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে বর্ধমান স্টেশনে জলের ট্যাঙ্ক ভেঙে 4 জনের মৃত্যু ও একাধিক মানুষের আহত হওয়ার ঘটনার প্রেক্ষিতে পূর্ব রেল এই জুনের বিভিন্ন প্ল্যাটফর্ম এবং স্টেশন চত্বরে থাকা জলের ট্যাঙ্কগুলি ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছে। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, হাওড়া ডিভিশন 3, আসানসোল ডিভিশন 8 এবং মালদা ডিভিশন 1টি এরকম জলের ট্যাঙ্ক রয়েছে। এর মধ্যে বেশ কিছু ব্রিটিশ আমলের তৈরি। এদিকে রাজ্যের পূর্ত দফতর তাদের হাতে থাকা সেতুগুলির যথাযথ রক্ষণাবেক্ষণ আরও নিশ্চিত করতে উদ্যোগী হয়েছে। নিয়মিত সেতুর স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি এবার প্রত্যেক সেতুতে বহন ক্ষমতা, উচ্চতা, রক্ষণাবেক্ষণ সংক্রান্ত বিবরণ সহ বিস্তারিত তালিকার ফলক বসাতে বলা হয়েছে। সম্প্রতি রাজ্যের পূর্ত সচিব অন্তরা আচার্য এবং মর্মে একটি নির্দেশিকা জারি করেছেন। সেখানে বলা হয়েছে, পূর্ত দফতরের নিয়ন্ত্রণাধীন সেতু, রেল ওভারব্রিজ ও রাস্তার ওইসব তথ্য সহ অন্ধকারে দেখা যায় এমন ফলক বসাতে হবে। একই সঙ্গে সেতুর নাম, নির্মাণের তারিখ এবং রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা পূর্ত দফতরের সংশ্লিষ্ট বিভাগের নামও সেখানে উল্লেখ করতে হবে, যাতে অভিযোগ থাকলে তা সহজে জানানো যায়। ফলকের সংশ্লিষ্ট তথ্য সহ QR কোড বসাতেও নির্দেশ দেওয়া হয়েছে। সেতুর 2 মুখে এই ধরনের ফলক বসাতে হবে। এদিকে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে নিউ জলপাইগুড়ি হলদিবাড়ি সেকশন বৈদ্যুতিকরণের কাজ দ্রুত গতিতে চলেছে। জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরশীলতা কমাতে উত্তর পূর্ব সীমান্ত রেলের নিজস্ব জোনের মধ্যে বিদ্যুৎ চালিত নয় এমন ব্রডগেজ রুটের 100% বৈদ্যুতিকরণের লক্ষ্যে নিউ জলপাইগুড়ি ঢাকা রুটের ভারত বাংলাদেশ সীমান্তের শেষ স্টেশন হলদিবাড়ি পর্যন্ত এই কাজ চলেছে। এছাড়াও বিহারের কাটিহার
তেজনারায়ণপুর সেকশনের কাজও জোরকদমে চলেছে বলে এনএফ রেল সূত্রে খবর। দুটি সেকশনের কাজ খুব শীঘ্রই সম্পূর্ণ হবে বলে এনএফ রেল সূত্রে আশা করা হচ্ছে। বৈদ্যুতিকরণের ফলে নর্থ ফ্রন্টিয়ারের মধ্যে ট্রেন চলাচলের উল্লেখযোগ্য উন্নতি হবে এবং উত্তর পূর্ব অঞ্চলের রাজ্যগুলিতে রেলপথ যোগাযোগ ব্যবস্থা আরও শক্তিশালী হবে বলে মনে করা হচ্ছে। এদিকে দেশে করোনার নতুন প্রজাতি JN1-এর সম্প্রতি সংক্রমণের প্রেক্ষিতে কেন্দ্র কোভিড পরিস্থিতির উপর লাগাতার নজরদারি চালিয়ে যাওয়ার জন্য রাজ্যগুলিকে আহ্বান জানিয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জারি করা এক নির্দেশিকায় জেলাভিত্তিক সারি এবং ILI বিভাগে আসা সর্দি কাশি এবং ইনফ্লুয়েঞ্জা নিয়ে আক্রান্ত রোগীদের উপর নিয়মিত নজর রেখে রিপোর্ট করতে বলা হয়। পর্যাপ্ত সংখ্যায় RT-PCR টেস্ট করা ছাড়াও পজিটিভ নমুনার জেনেম সিকোয়েন্সিং এর জন্য ইনসাগক ল্যাব পাঠানোর পরামর্শ দিয়েছে কেন্দ্র। স্বাস্থ্য সচিব সুধাংশু পন্থের পাঠানো চিঠিতে আগামী উৎসবের মরশুমে এবং শীতকালে জনস্বাস্থ্য সচেতনমূলক বিভিন্ন বন্দোবস্ত গ্রহণের উপর জোর দেওয়া হয়েছে। এদিকে পূর্ব বর্ধমানের আয়ুষ গ্রামের পলাশতলা পাড়ার একটি বাড়িতে দুঃসাহসিক ডাকাতির ঘটনা আতঙ্ক ছড়িয়েছে। গত রবিবার রাতে জনা পণ্ডের একটি ডাকাত দল ওই বাড়িতে ঢুকে পরিবারের লোকজনেদের হাত পা বেঁধে ঘরে আটকে রাখে। অবাধে লুটপাট চালিয়ে কয়েক লক্ষ টাকার গয়না, নগদ $300 ও 3000 জামিয়ান মুদ্রাসহ অন্যান্য নথিপত্র লুট করে নিয়ে যায়। জানা গেছে ওই পরিবারের এক ছেলে জাম্বিয়ান চাকুরি করেন। 3 দিন আগে তিনি বাড়ি ফিরেছিলেন। সেই সূত্রে বাড়িতে বিদেশি মুদ্রা ছিল। পুলিশ তল্লাশি শুরু করেছেন। দর্শক বন্ধুরা, আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ বিশেষ খবর এখানে।